ওয়েলকাম টু 31st ডিসেম্বর। বাই বাই 2001। আর কিছুক্ষণের মধ্যে 2021 সালের আজ এই শেষ দিনটি, আজ এই সন্ধ্যায় শুভ মেরি ক্রিসমাস বড়দিনের মধ্য দিয়ে আমরা নতুন বছরের সূচনায় একটি নতুন দিনে পদার্পণ করতে চলেছি। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। পুরনো বছরের সমস্ত গ্লানি ভুলে সকলের জীবনে বয়ে আনুক শান্তির বার্তা, এই কামনা করি। আপনাদের সাথে আমি অজয়। সকলকে শুভ সন্ধ্যা ও নমস্কার জানিয়ে শুরু করছি আজ আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে অনিশ দেব। নতুন মোড়কে, নতুন আঙ্গিকে, নিউ ট্র্যাক। ঠিক 10টায় ট্রেন এসেছিল। হ্যাঁ, অনিশ দেবের লেখা এই গল্প বইটি থেকে শুকতারার 101 ভূতের গল্প। ঠিক 10টায় ট্রেন এসেছিল। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক এবং আপনার চ্যানেলের নোটিফিকেশন বেল আইকনটি দয়া করে একবার দেখে নেবেন গল্পগুলির নোটিফিকেশন পেতে। তো শুরু করছি আজকের গল্প। ঘটনাটা আমি ভুলতে পারিনি। বোধ হয় ভোলা যায় না বলেই আর বারবার প্রশ্ন জাগে নিজের মনে। সেদিন আমি ঠিক দেখেছিলাম না একটু ভুল হলো? সে দিন নয়, সে রাতে। সে রাতে আমি কি ঠিক দেখেছিলাম? স্টেশনটার নাম সাতবহিনী। এর আগে জীবনে কখনো তার নাম শুনিনি। তবে তাতে কোনো অসুবিধে নেই, সেলসের লাইনে কাজ করি। নাম না জানা কত জায়গায় চষে বেড়ানোই আমাদের কাজ। সেসব জায়গায় জিনিস বিক্রি করার মধ্যে আছে অন্যরকম একটি মজা। আমাদের কোম্পানি একটা অদ্ভুত যন্ত্র বের করেছে। যন্ত্রটার কাজ হলো মশামাছি পোকামাকড় তাড়ানো। দেখতে ছোট, অনেকটা সেলুলার ফোনের মতো। ভেতরে যত রাজ্যের ইলেকট্রনিক সার্কিট। তবে যন্ত্রটা কাজ করে আল্ট্রাসনিক নীতিতে, অর্থাৎ শব্দ তরঙ্গ তৈরি করে এমন সব কাণ্ড বাঁধিয়ে দেয় যে মশামাছি পোকামাকড় সেই সব শব্দ শুনে পরিত্রাহী চিৎকার করে পালাতে থাকে। অথচ মানুষের কান সেই শব্দ মোটেই শুনতে পায় না। বিজ্ঞান আমি জানি না, বুঝি না, কিন্তু যন্ত্রটা খদ্দেরকে গচাতে হলে তার ভেতরকার ব্যাপার স্যাপার সম্পর্কে খানিকটা অন্তত আইডিয়া থাকা দরকার। তাই ঠিক সেইটুকুই আমাদের কোম্পানির একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে জেনে নিয়ে মোটামুটি মুখস্থ করে নিয়েছি। কোম্পানির সঙ্গে কথা ছিল, গেমো পার্টি আর ডেহরি অনশন এই বিলটা আমি 2 সপ্তাহে কভার করব। মাইনে ছাড়াও আমাদের কমিশনের ব্যাপারটা বেশ অ্যাট্রাক্টিভ। তাই যথেষ্ট উৎসাহ নিয়ে ট্যুরে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে হাওড়া থেকে চলে গেছি গেমো জংশন, সেখানে দিন 5 কাজ করেছি। তারপর একদিন বিকেলে গেমো থেকে পাটনা হাতিয়া এক্সপ্রেস ধরে রাত 9টা 9:30 নাগাদ পৌঁছে গেছি বারডিহি। বারডিহিতে বেশি যন্ত্র বিক্রি করতে পারিনি। কে জানে, কপালটাই বোধ হয় খারাপ ছিল। তাই দিন 3 মধ্যেই মনমরা অবস্থায় চড়ে বসেছি বারডিহি ডেহরি অনশন প্যাসেঞ্জারে। জায়গা দুটোর দূরত্ব মাত্র 140 কিলোমিটার।
কিন্তু টিকটিক করে চলা গদাই লস্কর প্যাসেঞ্জার ট্রেনে যে বেশ লেট পৌঁছাবে সেটা গোড়া থেকেই মালুম হয়েছিল। শীতের সময়, তাই ডালটানগঞ্জ পেরোতে না পেরোতেই বাইরেটা চুপ করে অন্ধকার হয়ে এলো। মাঠঘাট, গমের ক্ষেত, যা কিছু দেখেছিলাম সব মুছে গেল। গারোয়া রোড জংশন পেরোতেই তখন আমার একটু তন্দ্রা মতো এসেছিল। পেজারটা টিপ টিপ করে বাঁশি বাজতে আমাকে জাগিয়ে দিল। তাড়াহুড়ো করে যন্ত্রটা চোখের সামনে তুলে ধরতেই মেসেজটা চোখে পড়ল। হেডকোয়ার্টার থেকে নির্দেশ এসেছে, এখনই বারডিহিতে ফিরে যেতে হবে। সেখানে একটা কোম্পানি জরুরি ভিত্তিতে 25 পিস পোকামাকড় তাড়ানোর যন্ত্র চাইছে। বারডিহি কাজ সেরে তারপর যেন আমি ডেহরি অনশন রওনা হই। ইলেকট্রনিক্স ক্রমেই যে বিরক্তকর হয়ে উঠছে। পেজার এবং সেলুলার ফোন তার জ্বলন্ত প্রমাণ। এই শীতের সন্ধ্যায় প্যাসেঞ্জার ট্রেনে যে একটু শান্তিতে ঝিমবো তারও উপায় নেই। কিন্তু বিরক্তির সঙ্গে সঙ্গে সামান্য প্রলোভনও কি দিয়েছিল আমার মনে, কারণ 25 পিস যন্ত্র বিক্রির কমিশন নিতান্ত ফেলনা নয়। বারডিহিতে কোথায় যেতে হবে সে হদিশও পাওয়া গেল পেজারে। এখন শুধু ট্রেন থামলেই নেমে পড়ার অপেক্ষা। এই যে শুনছেন, কম্বল মুড়ি দেওয়া দেহাতি এক সঙ্গীকে বার তিনেকবার ডাকাডাকি করে, এই যে শুনছেন, তারপর জানতে পারলাম। কি বলছেন বলুন তো? পরের স্টেশন সাতবহিনী, তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। অগত্যা তৈরি হয়ে নিলাম। ট্রেন থামতেই হাড় কাঁপানো ঠান্ডায় নেমে পড়লাম সাতবহিনীতে। সাত বোনের কোনো কাহিনী থেকে স্টেশনের নাম রাখা হয়েছে কিনা কে জানে, তবে যেখানে আমি নামলাম তা স্টেশন না শ্মশান বোঝা দায়। আমার সঙ্গে রয়েছে একটা হাত ব্যাগ আর একটা ভারী সুটকেস। সুটকেসে রয়েছে আমাদের তৈরি যন্ত্র ইনসেক্ট সেন্টিনেল, যাকে আমরা সংক্ষেপে আইএস বলি। শীতের ভারী বাতাসে করুণ হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়ে চলে গেল প্ল্যাটফর্ম। আমি একা দাঁড়িয়ে রইলাম কাকড় ছড়ানো নিচু প্ল্যাটফর্মে। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। শুধু কুয়াশা আর ঠান্ডা বাতাস আমাকে জড়িয়ে রইল। ভূতে আমার তিলমাত্রও বিশ্বাস নেই। তাছাড়া ট্রাভেলিং সেলসম্যানদের ভূতে ভয় থাকলে চলে না। কিন্তু স্বীকার করতে লজ্জা নেই, সাতবহিনীর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চারপাশটা কেমন ভুতুরে ভুতুরে ঠেকছিল। প্ল্যাটফর্মে টিম টিম করে দুটো ন্যাড়া বাল্ব জ্বলছিল। দেখে মনে হচ্ছিল ওদেরও শীত করছে, আর কুয়াশার চাপে ওদের আলো বেশি দূর ঠিকরে যেতে পারছে না। সামনে পেছনে তাকালে গাঢ় অন্ধকার, তারই ফাঁক করে কোথাও একটা দুটো কি আলোর ফুটকি, আর আকাশে আধখানা চাঁদ, তাকে ঘিরে সহচরী দুই একটা তারা। একটা অদ্ভুত ধরনের ডাক আমার কানে আসছিল, তবে ঝিঝি নয়, হয়তো অন্য কোনো পোকামাকড়। মাঝে মাঝে একটা কনকনে বাতাসের ঢেউ আমার জ্যাকেট সোয়েটারের
অন্দরমহল পর্যন্ত ঢুকে পড়ে একেবারে কাঁপিয়ে দিচ্ছিল। প্ল্যাটফর্মের উপরে খানিকটা দূরে একটা ছোট খড়গোছের ব্যাপার চোখে পড়ল আমার। বোধহয় স্টেশন মাস্টারের ঘর। সে যাই হোক, আগে ওখানে গিয়ে আশ্রয় নেওয়া দরকার, নইলে এই ঠান্ডায় নিঘাত স্ট্যাচু হয়ে যেতে হবে। সুটকেস আর ব্যাগ তুলে নিয়ে ঘরটার দিকে হাঁটা দিলাম। শীতের কামড়ে হাত পায়ে গুলো প্রায় অকেজ হয়ে হাওয়ার দোকান হয়েছে। গায়ের জোর নয়, স্রেফ মনের জন্য এগিয়ে চল। বারবার এই সময় আমার তেনজিং আর হিলারির কথা মনে হচ্ছিল আমার চারপাশে বরফ পড়ছে। ঘরের কাছাকাছি পৌঁছে গেছে। এমন সময় গাঢ় অন্ধকারের আড়াল থেকে একটা অদ্ভুত প্রাণী আমার সামনে এসে দাঁড়ালো। প্রাণী বলছি, কারণ তার সারা শরীরটা কম্বল দিয়ে যায়, অনেকটা কবরদের মতো। তবে মাথায় কাছটা সামান্য ফাঁক লক্ষ্য করলাম। সেই ফাঁকের ভেতর দুটো চোখ স্পষ্ট জ্বলজ্বল করছে। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। কে এই মানুষটা? কাহা যাওগে মহারাজ? জড়ানো ভারী গলায় কবন্দ প্রশ্ন করল। আমি কোনো রকমে তাকে বোঝালাম যে আমি পারডেহি ফিরে যেতে চাই। তাতে জানতে পারলাম সকাল 7:15 আগে আর কোনো ট্রেন নেই, কারণ ডেহরি অনশন বারডেহি প্যাসেঞ্জার ওই সময় সাতবাহনীতে আসে। তারপর সে জড়ানো গলায়, কোই বাত নেই, রাতটা মাস্টারজি কামরায় থেকে যান। আমি যেন সেই নেমন্তন্নের অপেক্ষায় ছিলাম। সুতরাং আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ঢুকে পড়লাম মাস্টারজির ঘরে। আমার কবন্দ চেহারার শুভাকাঙ্ক্ষী তখন জড়ানো গলায় দেশিয়ালি গান গাইছে। দরজা ঠেলে ঘরে ঢুকতেই অদ্ভুত একটা শিহরণ খেলে গেল আমার শরীরে। ঘরটা যেমন বিচিত্র তেমনই বিচিত্র ঘরের 3 জন মানুষ। জানি এরপর আমি যা বলবো সেটা বিশ্বাস হওয়া বড় কঠিন, কিন্তু আমার মিথ্যে বলার কোনো উপায় নেই। ঘরের ভেতরে ঢুকতেই আমার মনে হলো ঠান্ডাটা যেন বেশ কয়েকগুণ বেড়ে গেল। আজও মনে পড়ে ব্যাপারটাকে। আমি বেশ অবাক হয়ে গেছিলাম, কিন্তু পোড় খাওয়া সেলসম্যানের সহজাত স্মার্টনেস অবাক ভাবটাকে একটু চট করে সামনে নিলাম। তারপর ঘরে হাজির 3 জন মানুষের দিকে তাকিয়ে কাষ্ঠ হেসে ঢুকে পড়লাম ঘরের অন্তরে। তারপর দরজাটা আবার ভেজিয়ে দিলাম। চুন সুরকির গাঁথুনি দিয়ে তৈরি ঘরটা মাঝারি, হয়তো 10x15 হবে। ঘরের মাথায় টিনের চাল, সেখান থেকে একটা উলঙ্গ বাদ ঝুলবে। ভোল্টেজ কম থাকার দরুন প্রায় আলোটা কেমন লালচে দেখাচ্ছে। বাল্বের প্রায় গা ঘেঁষে ঝোলানো রয়েছে একটা বড় মাপের সিলিং ফ্যান। বাল্বটা ফ্যানের উপরের দিকটায় থাকায় ঘরের মেঝেতে আর দেওয়ালে ফ্যানটার বিচিত্র ছায়া পড়েছে। একটা ব্লেডের ছায়া ঘরের মানুষগুলোর গায়ের উপর দিয়ে চলে গেছে দেওয়াল পর্যন্ত। ঘরের জানালা দুটো, কিন্তু ঠান্ডার জন্য দুটোই বেশ ভালো করে বন্ধ করে দেওয়া হয়েছে। ঘরের বাদিক ঘেঁষে বেশ বড় মাপের চৌকো কাঠের টেবিল।
তার একদিকে একটা সাবেকি চেয়ার, মাস্টারজির চেয়ার, তার পাশেই একটা যন্ত্র রাখা আছে, বোধহয় খবর পাঠানোর তরে টক্কা যন্ত্র। টেবিলে বেশ কিছু কাগজপত্র ঢাই করা রয়েছে, তারই মাঝে একটা বড় মোমবাতি দাঁড় করানো, আর টেবিলের শেষ প্রান্তে একটা কালো রঙের ধুলো পড়া টেলিফোন। চেহারা দেখে যা মনে হয় গত 5 বছরে ওটা কখনো বেজে উঠেছে বলে মনে হয় না। টেবিলের এই পাশে আরো দুটো চেয়ার, কাঠ পেরে কাঠটিনের পাত দিয়ে যথাসাধ্য তাপটি বাড়া। তারই একটা হাতলে একটা নস্যি রঙের কম্বল ভাঁজ করে রাখা। কম্বলের কাছাকাছি কয়েকটা মশা উঠছে, তখন পিন পিন করে শব্দ হচ্ছে। ঘরের 3 জন মানুষ এক কোণে গোল হয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে চাপা গলায় কথা বলছিল। তখন তাদের ঘিরে সিগারেট অথবা বিড়ির ধোঁয়া উঠছিল। আমার কাষ্ঠ হাসির উত্তরে একজন উষ্ণ অভ্যর্থনা জানালো আমাকে, আইয়ে সাব, आइए बेफिक्र रहिए, ट्रेन टाइम पे आ जाएगी। কথা বোঝা গেল যে এই ঘরটা বেশ কিছুদিন ধরেই ওয়েটিং রুমের ভূমিকা পালন করছে, দিনে না হোক অন্তত রাতের বেলায়, নইলে আমাকে দেখা মাত্রই ট্রেন সময় মতো এসে যাবে, এই কথা ঘোষণার মানে কি? শীতের প্রকোপ বেড়েই উঠছে এবং আমি বেশ খানিকটা অবাক হয়ে গেলাম। ঘরের মধ্যে শীতের এত প্রকোপ, কিন্তু তার চেয়েও বেশি অবাক হলাম ঘরের মানুষগুলোকে দেখে। আগেই বলেছি, ভূতের উপরে আমার বিন্দুমাত্র আস্থা নেই, আর এই 3 জনকে দেখেই মোটেই চোর ডাকাত মনে হচ্ছিল না। কিন্তু তা সত্ত্বেও আমি অবাক হলাম, কারণ 3 জনের পোশাক আশাক একেবারে 3 রকম। মানে দেখেই বোঝা যাচ্ছিল ওই 3 জনের শিক্ষা দীক্ষা, রুচি, সচ্ছলতা এসবের মধ্যে কোনো মিল নেই। অথচ ওরা 3 জন কাছাকাছি গোল হয়ে দাঁড়িয়ে বেশ ঘনিষ্ঠভাবে কথা বলছে। প্রথম জন, যিনি আমাকে অভ্যর্থনা জানিয়েছেন, হঠাৎই টেবিলের কাছে গিয়ে সাবেকি চেয়ারটাই বসে পড়লেন, অর্থাৎ তিনিই বোধহয় মাস্টারজি। তার পরনে গরম কাপড়ে তৈরি লালচে রঙের প্যান্ট, গাঢ় সবুজ সোয়েটারের উপরে ঘন নীল রঙের প্রিন্স কোট এঁটে বসেছে। চেহারা মোটার দিকে হওয়ায় কোটটা মধ্যপ্রদেশ বরাবর যথেষ্ট ফুলে রয়েছে। কোটের পকেট থেকে উঁকি মারছে দোমড়ানো কোঁচকানো একটা রুমাল, আর 2 আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। মাস্টারজির রং ময়লা, গলায় মাথায় মাফলার, গোলগাল মুখে বয়সের ভাঁজ, ঠোঁটের উপরে কাঁচা পাকা ঝাঁটা গোপ, ভুরু জোড়া প্রায় গোপেরই আত্মীয়। মাথায় যেটুকু দেখা যাচ্ছে তাতে বোঝা যায় ভদ্রলোকের অবস্থা একরকম ইন্দ্রলুপ্ত। মাস্টারজি শব্দ করে নাক টানলেন কয়েকবার। তারপর পকেট থেকে রুমাল নিয়ে নাকটিকে বাগিয়ে বার কয়েক ঝাড়া দিলেন 2 বার। রুমাল পকেটে রেখে দিয়ে সিগারেট দুটো টান দিয়ে
সামলে নিয়ে আমাকে হিন্দিতে বলে, বসুন, ওই চেয়ারটাই বসুন। হাতলে কম্বল ঝরানো চেয়ারটি পেরিয়ে আমি পরের খালি চেয়ারটার কাছে গেলাম। হাতের সুটকেস ও ব্যাগ মেঝেতে নামিয়ে রেখে বসে পড়লাম চেয়ারে। প্রায় সঙ্গে সঙ্গেই ঠান্ডায় শিউরে উঠলাম। পাশের চেয়ারের কম্বলটা আমার গায়ে দিতে ইচ্ছে করল, কিন্তু কার না কার কম্বল গায়ে দেওয়াটা ঠিক হবে না, এই কথা ভেবে চুপ করে রইলাম। ঠিক তখনই ঘরের বাকি দুজন মানুষ টেবিলের কাছে এসে দাঁড়ালো। আমার দুপাশে দুজন। বাল্বের আলোয় ওদের অদ্ভুত ছায়া পড়েছে টেবিলে ও মেঝেতে। একজনের চেহারা নিতান্তই কুলি কামিন গোছের, গায়ের জামা কাপড়ও সেই রকম, মোটা সোটা কুচকুচে কালো রং, চোখ লালচে, গা থেকে কেমন একটা বোটকা গন্ধ বেরোচ্ছে। দু আঙুলে টিপে ধরা একটা বিড়ির শেষ টান দিয়ে সেটা ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। কিন্তু দ্বিতীয় জনের চেহারা আর পোশাক তাক লাগিয়ে দেওয়ার মতো। ফর্সা সুন্দর মুখে অভিজাত্যের ছাপ, পরিষ্কার করে দাড়ি গোঁফ কামানো, বয়স 35-36 হবে। পরনে হালকা ছাই রঙের 3 পিস স্যুট, গলায় টাই, চোখে রিমলেস চশমা। ভদ্রলোকের ডান হাতের মধ্যমা আর অনামিকায় সোনায় বাঁধানো দুটো পাথরের আংটি, আর কপালের বাঁদিকে একটা বড় লালচে তিল। চেয়ারায় বসে খানিকটা স্বস্তি পেয়ে গেছিলাম, তবে শীত একটু কমেনি। তার উপর ওই অদ্ভুত ঘরে ওই 3 জন মানুষের জোট আমাকে হতবাক করে দিয়েছে একেবারে। কিন্তু উপায় কি? রাতটা 4 জনে মিলেই কাটাতে হবে। সিগারেটের তেষ্টা পাওয়ায় একটা সিগারেট বের করে লাইটার জেলে ধরালাম। সিগারেট শুকটান দিয়ে কিছুক্ষণ বেশ চুপচাপ কেটে যাওয়ার পর কি বলবো ভাবছি। এমন সময় মাস্টারজি আমাকে বিপদ থেকে বাঁচালেন। বললেন, আপনাকে দেখে সেলসম্যান বলে মনে হচ্ছে। আশ্চর্য, কি করে উনি বুঝলেন আমি সেলসম্যান? এই 5 বছর সেলসে চাকরি করে করে আমার চেহারায় কি সেলসম্যানের স্পষ্ট ছাপ পড়ে গেছে? সেই রকম ছাপ আবার হয় নাকি? আমার অবাক ভাব দেখে চাপা হাসলেন মাস্টারজি। ছোট হয়ে আসা সিগারেটটা টেবিলে রাখা একটা ভাঙা অ্যাস্ট্রেতে গুজে দিয়ে বললেন, অবাক হওয়ার কিছু নেই। প্যাসেঞ্জার দেখে দেখে আমার চোখ এক্সপার্ট হয়ে গেছে। তা কি বিক্রি করেন আপনি? আমি এবার একটু উৎসাহ পেয়ে গেলাম। মাস্টারজিকে ইনসেক্ট সেন্টিনেল এই সম্বন্ধে কথা বললাম। ভাবলাম, যাকে আমার যন্ত্রের গুণপনা জাহির করেই ঘন্টা 3-4 কাটিয়ে দেওয়া যার চেষ্টা করব। কিন্তু তার আগেই আমার বাঁদিকে দাঁড়ানো স্যুট পরা ভদ্রলোক ধপ করে বসে পড়লেন দ্বিতীয় খালি চেয়ারটায়। সামান্য হেসে বললেন, হুম, আমিও একসময় এই লাইনেই ছিলাম। সেলার লন্ঠন মানে সৌর লন্ঠন বিক্রি করতাম। আমি হয়তো আপনাকে ঠিক বোঝাতে পারবো না। আপনি হয়তো নাম শুনতে পারবেন, চ্যাম্পিয়ন ব্র্যান্ড সেলার লন্ঠন। নাম না শুনে থাকলেও আমি সৌজন্য দেখিয়ে বললাম, ঘাড় নাড়লাম। ওকে একটা সিগারেট অফার করে ও মাথা নেড়ে বলল, না। বাইরে ট্রেনের হুইসেল শোনা গেল এই সময়। ঘটাম ঘট শব্দ তুলে
ঝড়ের বেগে ছুটে গেল কোনো এক্সপ্রেস ট্রেন। ঘরটা থরথর করে সামান্য কেঁপে উঠল। মাথার উপর বিশাল পাখাটা দুলে উঠল এপাশ ওপাশ। তার প্লেটের ছায়া ঘরের মেঝেতে জীবন্ত প্রাণীর মতো নড়তে লাগলো। ট্রেনের হুইসল শোনা গেল আবার। বহু দূর থেকে ভেসে এলো, আর তার ছুটে যাওয়ার শব্দ মিলিয়ে গেল ধীরে ধীরে। যতদূর জানি কোনো স্টেশন দিয়ে থ্রু ট্রেন পাস করাতে হলে সিগন্যাল সবুজ করে দিতে হয়। মাস্টারজি তো আমাদের সঙ্গেই বসে আছেন, তাহলে সিগন্যালের কাজটা করলো কে আবার? জগমোহন গোপের ফাঁকে হেসে বললেন মাস্টারজি। আমার পোর্টার। ভদ্রলোকের দেখছি আশ্চর্য ক্ষমতা, না বলা প্রশ্ন দিব্যি টের পেয়ে যান। আমি কৌতূহলের নজরে তাকে জরিপ করলাম, কিন্তু অস্বাভাবিক কিছুই চোখে পড়ল না। জগমোহন নিশ্চয়ই প্ল্যাটফর্মে দেখা কম্বল মুড়ি দেওয়া সেই কবন্ধ। আর এখন আমার ডান দিকে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে তারই কোনো ভাইরা ভাই হয়তোবা। এই লোকটার পরিচয় এখনো আজ করতে পারিনি। প্রায় সঙ্গে সঙ্গেই হেঁচকি তুলে হাসলেন মাস্টারজি। রুমাল বের করে বেশ জোরে নাক ঝেড়ে বললেন, এই হলো রামায়া, গ্যাংম্যান। মানে একসময় গ্যাংম্যান ছিল, বছর 4 হলো চাকরি ছেড়ে দিয়েছে। কাছাকাছি ঝোপড়িতে থাকে, মাঝে মাঝে আমার সঙ্গে গল্প করতে চলে আসে, এই বিরাজবাবুর মতন। কথা শেষ করে ফিটফাট প্রাক্তন সেলসম্যানের দিকে হাত দেখালেন মাস্টারজি। ভদ্রলোক হাত জোর করে নমস্কার জানালেন আমাকে। বললেন, আমার নাম বিরজ মোহন শ্রীবাস্তব। আমিও প্রতি নমস্কার করে নিজের পরিচয় দিলাম। আমাদের গল্পগুজব চলতে লাগলো, আর মাঝে মাঝে সিগারেট। আমি ভাঙা ভাঙা হিন্দিতে কাজ চালাচ্ছিলাম, শুধু রামায়া নীরব শ্রোতা হয়ে দাঁড়িয়ে রইল। ওর কম্বল দিয়ে চারিধারে মশার দল পিন পিন করে উঠছে, কিন্তু তাতে ওর কোনো ভূক্ষেপ নেই। কথাবার্তার ফাঁকে একবার হাত করে দেখলাম, সবে 9:30। ব্রিজমোহন শ্রীবাস্তব হাসলেন। হ্যাঁ, সে কথা শুনে বললেন, এরই মধ্যে বোর হয়ে গেলেন? আমাদের বোর হলে চলে না, আমাদের ট্রেন আসবে সেই রাত 10টা। আমাদের মানে কাদের? ব্রিজমোহনের সহযাত্রী কেউ কি আরো কেউ রয়েছেন? তাছাড়া রাত 10টায় কোন ট্রেনে বা আসবে? কোথায় যাওয়ার ট্রেন সেটা? একটা শীতের ঢেউ পা খেয়ে গেল আমাদের ঘিরে। শ্রীবাস্তবের মুখ চোখ কেমন অদ্ভুত লাগছিল আমার। যখন উনি কথা বলছেন, হাসছেন, তখন সবকিছু ঠিকঠাক মনে হলো। ওর চোখ জোড়ায় কোনো রকম ছায়া পড়ছে না। চোখ দুটো যেন মরা কই মাছের মতো তীক্ষ্ণ, অথচ প্রাণহীন। হঠাৎই আমার কোমরের কাছ থেকে পিপ পিপ করে শব্দ উঠল। আবার সেই হতচ্ছাড়া পেজার। দেখি এবার কি খবর পাঠালো এরপর। শ্রীবাস্তব এবং মাস্টারজি প্রায় একসঙ্গে বলে উঠল, কি পেজার নাকি? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। তারপর যন্ত্রটা কোমর থেকে খুলে নিয়ে ধরলাম চোখের সামনে। মেসেজ রিসিভ করতে গিয়ে অবাক হলাম। কোথায় মেসেজ? শুধু সারি সারি জিজ্ঞাসার চিহ্ন ফুটে উঠেছে পেজারে। বহু চেষ্টা করেও ওই অদ্ভুত মেসেজ আমি পাল্টাতে পারলাম না। মাস্টারজি টেবিলের ওপারে আমার ঠিক উল্টো দিকে বসে আছেন। পেজারের মেসেজ কোনো মতেই ওর দেখতে পাওয়ার কথা নয়, কিন্তু উনি গলা খাকড়ি দিয়ে বললেন, ইলেকট্রনিক যন্ত্রপাতি কখন যে কি করে বসে কোনো বিশ্বাস নেই। তবে ওই জিজ্ঞাসা চিহ্নই জীবনের সার কথা। তুলসীদাস বলে গেছেন, মায়া ছায়া এক সি বিল্লা জানে কই।